আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বর্তমান সময়ে যে স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য আমরা বন্ধুদের কাছ থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি সেই স্টকটি হলো খান ব্রাদার্স। খান ব্রাদার্স বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী, সাড়া জাগানো, হাই পারফর্মিং, হাই মোমেন্টাম স্টকগুলোর মধ্যে অন্যতম, যার কারণে এই স্টকটি নিয়ে অনেকের হয়তো অনেক কৌতূহল রয়েছে। আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই স্টকটি সম্পর্কে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা এই স্টকটির ফান্ডামেন্টাল দিকগুলো এক নজর দেখে নেব। স্টকটি রানিং ইয়ারে আমরা লক্ষ্য করছি ইপিএস কিছুটা নেগেটিভ, 1 পয়সা মাইনাস হয়েছে। এছাড়া গত 5 বছরের যদি আমরা আর্নিংয়ের ধারাবাহিকতা দেখি, স্টকটি শুধুমাত্র একটি বছর 2019-এ তারা 25 পয়সা তাদের আর্নিং ছিল, কিন্তু এরপর 2020 থেকে ধারাবাহিকভাবে এই কোম্পানিটি কিছুটা লস করছে। আর বর্তমানে এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা 87 পয়সা। এই কোম্পানিটি গত 5 বছরের ডিভিডেন্ড পে আউট যদি আমরা দেখি, 2022 সালে এই কোম্পানিটি 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 2020 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড এবং 2018 সালে দিয়েছিল 2% ক্যাশ ডিভিডেন্ড। 2017 সালে তারা 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল এবং এর আগের বছরগুলোতে ওরা বরাবরই স্টক ডিভিডেন্ড দিয়ে আসছিল। এবং লাস্ট 5 বছরে তাদের ডিভিডেন্ড ইল্ড, তারা শুধুমাত্র 2020 সাল এবং 2022 সালে তারা ডিভিডেন্ড পে করেছিল 2% করে ক্যাশ ডিভিডেন্ড। 2020 সালে তাদের ডিভিডেন্ড ইল্ড হয়েছে 3.28% এবং 2022 সালে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 1.47%। এছাড়া শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা এই কোম্পানিটির দেখি, এই কোম্পানিটির ডাইরেক্টর পোর্শনে রয়েছে 30.13%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 5.71% বর্তমানে এবং পাবলিক পোর্শনে রয়েছে 64.16%। সো এই কোম্পানিটির ম্যাক্সিমাম শেয়ার রয়েছে পাবলিক পোর্শনে। সো বস্তুত ফান্ডামেন্টালি এটি একটি দুর্বল কোম্পানি, যার কারণে অনেকের মনে হয়তো প্রশ্ন, দুর্বল মানের কোম্পানি হিসাবে এই কোম্পানিটির এত হিউজ র্যালি কিভাবে করছে, এত হাই প্রাইস অ্যাকশন কিভাবে হচ্ছে। এখন বন্ধুরা, দুর্বল মানের একটি কোম্পানিও কিন্তু লং র্যালি করতে পারে কোম্পানিটির যদি পোটেনশিয়ালিটি থাকে, আর কোম্পানিটির যদি ফিউচার পার্সপেক্টিভ, ফিউচার গ্রোথ পোটেনশিয়ালিটি থাকে, তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন আগেই হতে পারে। সো অনেক সময় বড় বড় ইনস্টিটিউশন কিংবা বড় যারা বিনিয়োগকারী, তারা হয়তো কোম্পানির কিছু ইনসাইড নিউজ আগে থেকেই তারা পেয়ে যায় এবং যার কারণে আগেই প্রাইস অ্যাকশনে তার রিফ্লেকশন চলে আসে। সো এক্ষেত্রে কোম্পানিটির যদি ট্রুলি তাদের যদি ফিউচার কোনো গ্রোথ প্রসপেক্ট কিংবা তাদের যদি ফিউচার কোনো বড় প্ল্যান থাকে, সেটি যদি তারা সামনের দিনগুলোতে বাস্তবায়ন করে, এখন যে প্রাইস অ্যাকশন হচ্ছে সেটি ধরে রাখতে পারবে। এছাড়াও বড় বড় পৃথিবীর প্রত্যেকটা ক্যাপিটাল মার্কেটে কিছু কিছু স্টক ম্যানিপুলেশন হয়। স্টকটি যদি ম্যানিপুলেশন হয়ে যদি স্টকটির প্রাইস বাড়ে, তাহলে এই প্রাইস অ্যাকশনটি হবে আনজাস্টিফাইড এবং এই প্রাইসটি ধরে রাখতে পারবে না। বস্তুত এই স্টকটি এখনও কন্টিনিউ করছে একটি হিউজ র্যালি এবং লাস্ট ট্রেডিং সেশনেও আমরা লক্ষ্য করছি স্টকটি প্রাইস অ্যাকশন শুরু হয় 210-এর আশেপাশে এবং এখান থেকে আপ টু 226, প্রায় 226 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং দিন শেষে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এবং দিন শেষে 218.3-তে এসে ক্লোজ হয়। এখন গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন হচ্ছে, এই স্টকটিতে নতুন করে এন্ট্রি নেওয়া যাবে কিনা, কিংবা যারা আগে থেকে এন্ট্রি নিয়েছেন তারা এই জোনটিতে প্রফিট টেক করবেন কিনা। আর এই স্টকটিকে বর্তমানে টেকনিক্যালি অ্যাসেস করা অনেকটা ডিফিকাল্ট, কারণ এই স্টকটির রিসেন্ট এই ধরনের লং হিস্ট্রিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি না প্রাইস অ্যাকশনের দিক থেকে। সো এই ধরনের সিচুয়েশনে আমরা একটি স্টককে কীভাবে টেকনিক্যালি অ্যাসেস করব, এটি হচ্ছে একটি চ্যালেঞ্জ। সো লেট আস সি। প্রথম আমরা যেটা অ্যাসেস করার চেষ্টা করব, লাস্ট ট্রেডিং সেশনের যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিতে
ভালো রকমের একটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এবং দিন শেষে যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি এটি হলো একটি বুলিশ ইনভার্টেড হ্যামার, একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটি অনেকটা নেগেটিভ সিগন্যাল প্রদান করছে, কারণ ভালো রকমের একটা রিজেকশন 226 থেকে কিংবা 25 প্লাস হয়েছিল এবং এখান থেকে অনেকটা রিজেকশন দিন শেষে আমরা লক্ষ্য করছি। সো এই ক্যান্ডেলটি মোটামুটি একটি নেগেটিভ ক্যান্ডেল বলা যায়। আর রিসেন্টলি স্টকটিকে যদি আমরা 100 থেকে যদি প্রাইস অ্যাকশন কিংবা 80 কিংবা 70 থেকে যে প্রাইস অ্যাকশনটি হয়েছে আমরা লক্ষ্য করছি ভলিউম কিন্তু অনেকটা লো ভলিউমে কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। এখন আমরা মান্থলি চার্টে একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি। স্টকটির অল টাইম হাই ছিল একসময় 77 অ্যারাউন্ড, এবং এই জোন থেকে আমরা যখন একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি 161% সাইকেলটি ছিল 123.1 প্রাইস লেভেলে, এবং এই জোনটিকে ব্রেকআউট দেওয়ার পর স্টকটি তার আরেকটি সাইকেল কমপ্লিট করলো। 261% সাইকেলটি কমপ্লিট করলো 196.3 প্রাইস পয়েন্ট লেভেলে। সো 196.30 এই প্রাইসে একটি সাইকেল কমপ্লিট হলো। এখন টেকনিক্যালি স্টকটি কিন্তু ফার্দার আরও যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এই স্টকটি আরও একটি সাইকেল ব্রেকআউট করে এগোচ্ছে। স্টকটি আপ টু 269.5 পর্যন্ত স্টকটি প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো এখন দুটো পসিবিলিটি, একটি পসিবিলিটি হচ্ছে স্টকটি কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, স্টকটি এই জোনটিতে এসে রিটেস্টও করতে পারে, আবার এই স্টকটি আপ টু 267 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে টেকনিক্যালি। এখন আমরা উইকলি চার্টে যে বিষয়টি দেখব, উইকলি চার্টে কিন্তু লাস্ট উইক একটা হিউজ বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। ইট স্টার্টেড ফ্রম 144 কিংবা 45 লেভেল থেকে এটি শুরু করে এবং এটি উইকেন্ডে এসে 218.3-তে এসে ক্লোজ হয়। স্টিল এই ক্যান্ডেলটি কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে স্টকটি এখনও প্রাইস অ্যাকশনের দিক থেকে হিউজ মোমেন্টামের মধ্যে রয়েছে, কিন্তু ভলিউমের দিক থেকে আমরা অর্থে তেমন একটা মোমেন্টাম লক্ষ্য করছি না। সো স্মল ভলিউমে কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এখানে কিছুটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি। অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা কম ভলিউমে কিন্তু এত লং একটি প্রাইস অ্যাকশন হলো। সো এখানে প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের একটি ডিসক্রিপেন্সি কিংবা অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট আইডেন্টিফাই করলাম, সেটি হচ্ছে 196.3। এই সাপোর্টটি কোনো কারণে যদি রেসপেক্ট না করে স্টকটি পরবর্তী যে পয়েন্টটিতে এসে সাপোর্ট নেবে সেটি হচ্ছে 123.1, এবং এই স্টকটি এজ লং এজ 196-এর উপর অবস্থান করছে স্টকটির গন্তব্য হবে 269। সো এখন টেকনিক্যালি যে প্রবলেমটি, আমরা যদি উইকলি চার্ট ফলো করে স্টকটিকে আমরা ট্রেড করি তাহলে যে ডিফিকাল্টিস আমরা ফেস করব, আমরা অনেক দেরিতে সিগন্যাল পাবো। সো সেক্ষেত্রে ফার্স্টার সিগন্যালের জন্য আমরা ডে চার্ট ফলো করব। ডে চার্টে কিন্তু আমরা কিছুটা নেগেটিভ সাইন এখানে লক্ষ্য করছি। সো নেক্সট ট্রেডিং সেশন স্টকটি যদি হায়ার হাই ক্রিয়েট করতে ব্যর্থ হয়, এটি কিন্তু আজকে লাস্ট ট্রেডিং সেশনে এটি করেছিল আপ টু 225 প্লাস কিংবা আপ টু 226 পর্যন্ত প্রাইস সেকশন করেছিল, এবং এই হাইটিকে যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু স্টকটি আমরা ধরে নেব ধীরে ধীরে মোমেন্টাম লস্ট করছে। এছাড়াও নেক্সট ট্রেডিং সেশনে যদি আমরা একটি বেয়ারিশ ক্যান্ডেল দেখি এবং এই ক্যান্ডেলের বডিটিকে যদি 50%-এরও বেশি যদি এনগালফ করে ফেলে, তখন আমরা একটি সিগন্যাল পাবো যে ডার্ক ক্লাউড কাভার একটি সিগন্যাল পাবো, অথবা এনগালফ করলে বেয়ারিশ এনগালফিং একটি আমরা সিগন্যাল পাবো। এছাড়াও আরও ফাস্টার সিগন্যাল যদি আমাদের দরকার হয় তাহলে আমরা আওয়ারলি চার্টে যাব। আওয়ারলি চার্টে কিন্তু আমরা অলরেডি বেয়ারিশ সিগন্যাল পাচ্ছি। সো আওয়ারলি চার্টে আমরা ফাস্টার সিগন্যাল পাচ্ছি এবং এখানে কিছুটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি পরপর। প্রথম ক্যান্ডেলটি আমরা পেয়েছি হ্যাঙ্গিং ম্যান, এরপরে আমরা বেয়ারিশ এনগালফিং। সো আওয়ারলি চার্ট আমাদেরকে ইন্ডিকেট করছে স্টকটি কারেকশনের দিকে যাচ্ছে এবং স্টকটির সাপোর্ট এখন 196।
এই জোনটিতে সাপোর্ট নেবে এবং আওয়ারলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি শো করছে 198। সো এই স্টকটিতে এখন নতুন করে এন্ট্রি নেওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ। এছাড়া যারা একটু ঝুঁকি নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তারা চাইলে, যারা অলরেডি ট্রেডে আছেন তারা চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন। স্টকটি যদি 196 থেকে সাপোর্ট নিয়ে ইউটার্ন নেয়, স্টকটি ফার্দার আরও ট্রাভেল করতে পারে, অথবা এই জোনে সেল দিয়ে আপনারা ওয়েট করতে পারেন স্টকটি কোন পয়েন্টে এসে সাপোর্ট নেয়। কারণ আওয়ারলি চার্টে আমাদেরকে ফার্স্টার সিগন্যাল দিচ্ছে, অনেক সময় ফার্স্টার সিগন্যাল কিন্তু অনেক সময় ফলস হয়। যত বেশি ফার্স্টার সিগন্যালে যাব তত বেশি ফলস সিগন্যাল হওয়ার সম্ভাবনা বেশি। সো আমরা ডে চার্টে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, আওয়ারলি চার্টে আমরা মোটামুটি একটা রিভার্সাল, ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল পাচ্ছি। সো স্টকটি কারেকশনে যাওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি। সো যারা যারা ট্রেডে আছেন চাইলে ট্রেডটি এখানে ক্লোজ করে ওয়েট করতে পারেন স্টকটি কোথায় এসে সাপোর্ট নেয়। যদি 196 লেভেলে সাপোর্ট নিয়ে যদি ইউটার্ন নেয়, স্টকটি চাইলে আবার নতুন করে এন্ট্রি নেওয়া যায় এবং সেক্ষেত্রে টার্গেট হবে 269, সেক্ষেত্রে টার্গেট হবে। সো ফার্স্ট সাপোর্ট 196, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এই সাপোর্ট ব্রেকডাউন করলে স্টকটি ক্রাশ করতে পারে এবং সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হবে 123 এবং এরপরের সাপোর্ট হবে 108। কিংবা আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করে নিতে পারি। যদি আমরা দেখি যে নেক্সট ট্রেডিং সেশনে একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে স্টকটি এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি এবং এই জোন থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করব এবং এই সেক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট আমরা 23%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল সেটি হবে 177, এখানে এসে সাপোর্ট নেবে এবং এরপরের সাপোর্টটি রয়েছে 147। সো এই চার্টটিও চাইলে আমরা ইউজ করতে পারি সাপোর্ট পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য। সো ইন শর্ট, এই স্টকটিতে বর্তমানে এন্ট্রি নেওয়া অনেক ঝুঁকিপূর্ণ। অনেকেই যারা এই স্টকটি ট্রেড কন্টিনিউ করছেন তারাও জানেন যে স্টকটিতে ঝুঁকিপূর্ণভাবেই তারা ট্রেড করছেন। এখন কোশ্চেন হচ্ছে যেটি ক্যাপিটাল মার্কেটে আমরা প্রায় সময় লক্ষ্য করি, হাই রিস্ক ইকুয়াল টু হাই গেইন। সো এই স্টকটি কেন এতটা প্রাইস অ্যাকশন করলো সেটি বড় কথা না, বড় কথা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের বড় বড় ক্যাপিটাল মার্কেটও স্টকগুলোতে মোমেন্টাম ফর্ম করে, বিভিন্ন সময় বিভিন্ন স্টকে মোমেন্টাম ফর্ম করে এবং মোমেন্টাম ফর্ম করলে স্টকগুলো হিউজ র্যালি করে। সো মার্কেট ইজ সুপ্রিম। মার্কেট যখন যেটা অফার করে, যেই অপরচুনিটি মার্কেট প্রোভাইড করে, কেউ হয়তো এই অপরচুনিটি টেক করছে, কেউ করছে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন খান ব্রাদার্স এই স্টকটি নিয়ে। আশা করি আপনাদের যে কোয়ারিজগুলো ছিল আলোচনাটির মাধ্যমে আমরা আপনাদেরকে সেই উত্তরগুলো দিতে পেরেছি এবং এই কোম্পানিটির আমরা টেকনিক্যাল পার্টটি কভার করেছি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।